আমি পিয়ালি। তো আজ আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা নতুন সেগমেন্ট শুরু করছি এখানে, যেটা হচ্ছে মুড অ্যান্ড বুকস বলে। মুড অ্যান্ড বুকসের মধ্যে আমি সেই সমস্ত বই দেখাবো যেটা আমি একটা ইনস্টাগ্রামে শুরু করেছিলাম, হার্ট অ্যান্ড হোম বুকস বলে, যেখানে আমার খুব পছন্দের কিছু বই আমি দেখাতাম। তো এই সেগমেন্টটাতে আমি শুধুমাত্র আমার নিজের পছন্দের বই বলেই নয়, আমার যে কালেকশন, আমার একটা হিউজ কালেকশন আছে বইয়ের, যেটা আমার অনেক ছোটোবেলা থেকে কালেক্ট করা কিছু বই নিয়েই আর কি, সমস্ত কিছু বই নিয়ে যে কালেকশানটা আছে আমার। তো এবার সেইগুলোই আমি আস্তে আস্তে দেখাবো সব। এবার যেটাকে বুক ট্যুরও বলা হতে পারে, বা যেটাকে আমার যা যা কালেকশান আমি এখনও অবধি করে ফেলেছি সেইগুলো হতে পারে। কিন্তু এবার এই কালেকশানগুলো শুধু আমারই না, আমি আবার বলছি, এগুলো আমার কাছে থাকা বই বা আমার সংগ্রহে আসা বই, বা যেহেতু এখন আমরা অনেকে মিলে পড়ি সেই সমস্ত বইও থাকতে পারে এই যে বইগুলো আমি দেখাবো তার মধ্যে। এবং আমার নিজস্ব কালেকশান, ওই হিউজ কালেকশান, সেইগুলোর বইও থাকতে পারে। তো আমি এরমভাবে কিছু মেনশন করবো না, আমি এই জন্যেই এটাকে মুড অ্যান্ড বুকস বলছি, যে আমার যখন যেরকম মুড হবে যে বইগুলো নিয়ে দেখানোর বা কথা বলার, আমি সেই অনুযায়ী সেই বইগুলো দেখাবো বা কথা বলবো। তো এবার সেখানে হতেই পারে যে হয়তো আগে আমি দেখিয়েছি সেই বই, আবারও সেই বই নিয়ে আমি কথা বলছি বা দেখাচ্ছি। আমি শুধুমাত্র বই যাপন যেটাকে বলে সেইটাকেই কিছুটা তুলে ধরতে চাইছি, যেখানে সবসময় তো সব বই আমরা পড়ে শেষ করে ফেলতে পারি না, কিন্তু আমার যেটা মনে হয় যে বই নিয়ে কিছুটা সময় কাটানো, সেটা ছুঁয়ে দেখা, সেটার পেজগুলো দেখা, এগুলোর মধ্যেও একটা আনন্দ থাকে। তো সেইটাকেই আমি ভালোভাবে ফিল করব বলেই এই সেগমেন্টটা আমি শুরু করছি, যেখানে থাকবে অনেক না পড়া বই, হয়তো কখনো কখনো কিছু পড়া বই, অনেক পুরনো বই বা অনেক নতুন বই, অনেক বই এখানে উঠে আসবে, হয়তো চেনা বই, অচেনা বই, অনেক বই উঠে আসবে। শুধুমাত্র সেইগুলোই আমি সবার সাথে শেয়ার করে নেব, প্লাস আমার নিজের সাথে, আমার নিজের চ্যানেলে আমার এই কালেকশান তুলে রাখার জন্য, আমার এই বইয়ের অভিজ্ঞতা তুলে রাখার জন্য এই জায়গাটা আমি শুরু করলাম। তো তো এটাই এই ফার্স্ট এপিসোড, ফার্স্ট পর্ব। তো দেখা যাক আজকে আমার কাছে কী কী বই আছে। ঠিক আছে, চলো দেখে নিই। আমি আমার লিস্টের একটা খাতা আছে, সেটা আমি এখন নিয়ে বসিনি, তো আমি বলতে পারবো না যে আমি কোথা থেকে কিনেছি, এবং আমি বলতে চাইছিও না, এখন অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটা। আমি শুধু বইটার নাম, তার বিষয়বস্তু যদি কিছু জানতে পারি বা থাকে এখানে লেখা সেটা বলবো, যদি পড়া হয়ে গিয়ে থাকে তো অসুবিধাই নেই। আর বইটার নাম বলছি, আর বইটা জাস্ট দেখাবো। ঠিক আছে, তো এই হলো আমার প্রথম বই, সোনার তানপুরা, অর্চনা চৌধুরী। এটা দেব সাহিত্য কুটির থেকে নেওয়া ছিল। এই বইটার দাম এখানে লেখা আছে 30 টাকা। এখানে বইটির কোনো বিষয়বস্তু লেখা নেই, এবং বইটি আমার এখনও পড়াও হয়নি, অনেক পুরনো বই। তো এইটা ছিল আমার প্রথম বই, সোনার তানপুরা, অর্চনা চৌধুরীর। এরপর দ্বিতীয় বই হচ্ছে ধানমন্ডির পাহাড়ে, অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো এই বইটি নেওয়া হয়েছিল করুণা প্রকাশনী থেকে। বইটির দাম লেখা আছে 100 টাকা। এখানে কিছু লেখা আছে, আমি বলছি। অতীন বন্দ্যোপাধ্যায়ের এই নোভেলটি মূলত একটি অবৈধ প্রেম কাহিনী। এর কেন্দ্রীয় চরিত্রে রয়েছে লীনা। লীনা অবৈধভাবে প্রথম জীবনে জড়িয়ে পড়ে তার দাদার বন্ধু অভিকের সঙ্গে। পরে লীনারই বন্ধু রানীকে অভিক বিবাহ করে, এতে লীনা একদম ভেঙে পড়ে। ওই সময় লীনার জীবনে অবৈধভাবে আসে লীনার ছোটো ভাইয়ের বন্ধু চন্দন। চন্দনই লীনাকে বাঁচার রসদ দেয়। চন্দন প্রথম জীবনে মনে প্রাণে ভালোবাসত রিনাকে। আচ্ছা, এটা রিনা না, রানী। চন্দন প্রথম জীবনে মনে প্রাণে ভালোবাসত রানীকে। অভিক তাকে বিবাহ করে, আর চন্দনও জড়িয়ে পড়ে লীনাকে নিয়ে।
লীনা একটা আলাদা ক্যারেক্টার, রানী একটা আলাদা ক্যারেক্টার। উপন্যাসের ঘাত প্রতিঘাতে অবশ্য চন্দন ও রানীর মিলন হয়, আর অভিক ও লীনা দুজনে শিক্ষকতার পরিবেশে দুজন দুজনকে আটকে রাখে। তো এই নিয়েই গল্প। এর পরের বই আমার কাছে যেটা আছে সেটা হলো অন্য বসন্ত, সুচিত্রা ভট্টাচার্য। আচ্ছা, আজকের বইগুলোর একটু প্রেক্ষাপটটা বলে দিই। আজকে আমার একটু তাড়া আছে, আমাকে বেরোতে হবে এক্ষুনি। তো সেই কারণে আমি জাস্ট যে কটা বই হাতের কাছে পেলাম সেই কটাই দেখাচ্ছি। তো এখানে মুড অনুযায়ী, আমার মুড এখন ভীষণভাবে তাড়াহুড়োর মধ্যে যে বইগুলো পিক আপ করেছে সেইগুলোই আমি জাস্ট দেখাচ্ছি আজকের সেগমেন্টে। আচ্ছা, এখানে এসে হচ্ছে যে তাই জন্য বেছে নেওয়া হয়নি, আমি সেই কারণে এটা উল্লেখ করলাম, যে কারণ মুড অনুযায়ী হলে আমি তো বেছে, আমার মুড অনুযায়ী ভেবে চিনতে বেছে নেব, সেটাও হয়তো সব সময় হবে না এই সেগমেন্টে। তো পরিস্থিতি অনুযায়ীও আমাদের মুড অনেক সময় ডিপেন্ড করে। তো এটাও একটা মজা যে কী বই উঠে এলো সেটা আমি নিজেও জানি না আসলে। তো এই দেখাতে গিয়েই আমি বুঝতে পারছি কী কী বই এসছে। তো যাই হোক, এর পরের বই হচ্ছে অন্য বসন্ত, সুচিত্রা ভট্টাচার্যের লেখা। এটা আনন্দ থেকে প্রকাশিত। এটাও খুবই খারাপ অবস্থায় আছে, মানে ভীষণই পুরনো। এখানে যেটা লেখা আছে, উচ্চাকাঙ্ক্ষী কেরিয়ার সচেতন ঝকঝকে সুপাত্র সৌনকের সঙ্গে তন্নিষ্ঠার বিয়ে যখন ঠিকঠাক, তখনই এই মেয়ের জীবনে এলো অন্য এক যুবক, অভিমন্যু। পারফিউমের ব্যবসা করে সে নিজের পায়ে দাঁড়াতে চাইছে। এই প্রজন্মের হওয়া সত্ত্বেও অভিমন্যু আর 5 জন তরুণ তরুণীর থেকে সম্পূর্ণ আলাদা। শুরু হলো তন্নিষ্ঠার দোলাচল। ঠিক এই সময় নতুন সংকট ঘনিয়ে এলো তন্নিষ্ঠার বাবা শুভেন্দুর জীবনেও। মাত্র 53 বছর বয়সে তাকে চাকরি থেকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য করলো কোম্পানি। আবার যে গ্রুপ থিয়েটারের শুদ্ধ পরিবেশে সে মুক্তি খুঁজেছিল, চেয়েছিল শিল্পের সংস্পর্শ, সেখানেও এখন বাণিজ্য মানসিকতার ছায়া। এই অবস্থায় ভেতর বাইরে বিপর্যস্ত শুভেন্দু কি আর জীবন নৌকাটাকে ঠিকঠাক চালিয়ে নিয়ে যেতে পারবে? আর তন্নিষ্ঠাই বা বেছে নেবে কাকে? কেনই বা শিকড় যেভাবে মৃত্তিকাকে জড়িয়ে ধরে তেমনভাবে পেতে চায় অভিমন্যুকে? সুচিত্রা ভট্টাচার্যের এই উপন্যাস তারই উত্তর। তো এই ছিল অন্য বসন্ত। এর পরের বই হচ্ছে মর্মমেঘ, তমাল বন্দ্যোপাধ্যায়ের লেখা। সম্ভবত এই বইটি আমি আগে দেখিয়েছি আমার চ্যানেলে। বইটি পুরনো বই কালেকশনের সময় হয়তো কালেকশন করা হয়ে গেছিলো কোনো পুরনো বইয়ের জায়গা থেকে। বইটির দাম 150 টাকা। এখানে যেটা লেখা আছে, নীলাদ্রি শেখর স্ত্রী স্বর্ণালীর কাছে আগুনের ব্যবহার না জানা গুহামানব। স্বর্ণালী তাকে বেড়াতে নিয়ে আসে সিকিমে। হঠাৎই ভূমিকম্পে কেঁপে ওঠে উপত্যকা। নতুন করে বেঁচে থাকার মানে খুঁজে পায় এই নরনারী। এই বইটি সেরকমই একটা বই, যেটা সম্ভবত আগে দেখিয়েছি, বসন্ত অফুরান, শাশ্বতী নন্দীর। এই বইটির দামও 150 টাকা। এখানে যেটা লেখা আছে, পালকের প্রেমিক পদস্থ পুলিশ ইন্সপেক্টর শঙ্খনীল। আকাশ একজন ড্রাগ অ্যাডিক্ট। রিহ্যাবিলিটেশন সেন্টারে ঠিকানা খুঁজে চলে এলো পালক। আকাশ নতুন জীবনের স্বপ্নে পালককে আঁকড়ে ধরে। পালক কিন্তু বন্ধুত্ব এবং প্রেম দুটোকেই বাঁচাতে চায়। ভালোবাসার আকাশ নিয়েই বসন্ত অফুরান। এই বইটার সাথে আমার ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে। আমি একটা বয়সে এই গৌতম রায়ের গোয়েন্দা গল্প পড়তে খুব পছন্দ করছিলাম। তখন অনেকগুলো বই নেওয়া হয়। তো এটা দেজের বই। তখন আমার কত বয়স হবে, ওই 11-12 পড়ি, বা তার থেকে 8-9-এও হতে পারে, আমার ঠিক খেয়াল নেই কোন সময়টা। তবে আমার খুব ভালো লাগতো ওনার লেখা। বইটির দাম লেখা আছে 200 টাকা। আর এখানে এই 5টা গল্প আছে: পঞ্চম পিতা, সোনারিগল, রায়কুঠি রহস্য, অনাথ ভবন রহস্য, চিদানন্দ হত্যা রহস্য। এই বইটি অভিক দত্তের লেখা দার্জিলিং মেল। এটা খুব একটা পুরনো নয়, রিসেন্টলি আগের বছরই মনে হয় নেওয়া হয়েছে। তো এইটা একটা বই।
বইতে দুটি গল্প আছে, দাম 180 টাকা। একটা হচ্ছে আনন্দ বসন্ত সমাগমে, মিনাং মনাস্ট্রির অস্তর আর একটা গল্প। তো এইটা হচ্ছে দার্জিলিং মেল। এই বইটা দেখে আমার মনে পড়লো, এটাকে আমি রিসেন্টলি একটা কোনো টিবিআর এই বছরের শুরুতে আমি ফিক্স করেছিলাম, তো সেখানে এই বইটা ছিল, কিন্তু আমার এই বইটা এখনও শেষ হয়নি। এটা হচ্ছে মনিরুল ইসলাম মল্লিকের লেখা লালবাড়ি রহস্য। এটা পত্রপাঠ থেকে প্রকাশিত হয়েছিল। বইটির দাম 225 টাকা। পিছনে যেটা লেখা আছে একটু বলছি। বাঘের আক্রমণে তিনটে অস্বাভাবিক মৃত্যু, কিছু মানুষের নিখোঁজ হওয়ার খবর। বন দপ্তরের নির্দেশে বাঘ ধরার জন্য সুন্দরবন থেকে আসে পবিত্র মাঝির নেতৃত্বে এক বিশেষ টিম। বাঘ ধরতে নেমে পবিত্র চোখে পড়ে জঙ্গলের মধ্যে একটা বিশাল পুরনো বাড়ি, ভুতুড়ে বাড়ি হিসেবে যে বাড়িটার বেশ বদনাম আছে। বর্তমানে জীববিজ্ঞানী প্রফেসর মিহির সেন এই বাড়ির বাসিন্দা। তাহলে জঙ্গলে কি সত্যি বাঘ আছে, না অন্য কোনো জন্তুর আক্রমণে মানুষ খুন হচ্ছে? প্রফেসর ওই ভুতুড়ে বাড়িতে কী করেন? পবিত্র কি পারবে এই রহস্যের সমাধান করতে? এই নিয়েই গল্প। এবার এই যে আমার সেগমেন্টটা শুরু হলো, এতে অনেক বইয়ের অনেক ব্লার্ব হয়তো বারবার শুনবে সবাই, এবং বোর হয়ে যেতে পারে কেউ, বা আমার বলে রাখা ভালো, কারণ নতুন একটা জিনিস শুরু করলে যে যে কনসিকুয়েন্সেসগুলো আসার সম্ভাবনা আছে সেটাও বলে দেওয়া ভালো। তো অনেকেরই মনে হতে পারে এটা তো আগে দেখানো হয়েছে, বা এটা পড়ে কোনো রিয়াকশান আসেনি এখনও অবধি, হবে না সব পড়া একসাথে। তো যাদের এটা মনে হবে তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে পারে বা অন্য বই দেখতে পারে পরে গিয়ে। আর কিন্তু আমার বেশ ভালো লাগে একই বইগুলো বারবার করে ঘুরে ফিরে, কারণ ওই যেটা বললাম যে আমাদের সব বই তো একসাথে এত বই পড়ে ফেলা তো সম্ভব নয়, কিন্তু বইয়ের সাথে সময় কাটাতে আমার ভীষণভাবে ভালো লাগে, আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। সব সময় নতুন বই দেখানোটাও আমার ঠিক পছন্দের নয়, কারণ আমার কাছে আছে এত বই, সেগুলোই ঘুরে ফিরে যদি আমি দেখতে থাকি তাতেও আমার একটা মানে ভালো লাগা কাজ করে, আমার পড়ার ইচ্ছেটাও বাড়ে আমার মনে হয়, এবং পড়ার একটা ইন্সপিরেশন যেটা আমাদের সব সময়ই দরকার লাগে। বিভিন্ন ঘটনার জন্য আমরা অনেক সময় ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই, তো এই জিনিসটা আমাকে খুব পজিটিভ একটা জায়গা দেয় যখন আমি আমার পুরনো বইগুলোকেই বারবার ঘেটে নেড়ে চেড়ে দেখি। তো কারো যদি বোর লাগে তো অবশ্যই সে অন্য ভিডিও দেখতে পারে, তবে এটা এখন হবে, কিছু করার নেই। তবে আমার যা কালেকশন, হয়তো খুব তাড়াতাড়ি সিমিলার বই নাও আসতে পারে, হয়তো একটা দুটো ঢুকে যেতে পারে। যাই হোক, এটা একটা বই। পরের বইটা দেখে নিই। এই বইটা আমি সেই ছোটোবেলায় যখন বইমেলায় যেতাম তখন বাবা আমাকে এই বইটি দিয়েছিল কিনে, মানে বাবাই কিনেছিল আসলে, বাবা আমাকে দেয়নি, আমি তখন খুবই ছোটো, সেরমভাবে রচনাবলী কেনার বা ওই অত বুঝে বই কেনার সেই মেচরিটিটা তখন ছিল না, তো বাবা এটা কিনেছিল মনে আছে। বাবা বা মা কেউ একজন কিনেছিল, আমার এখন ঠিক খেয়াল নেই, তবে সম্ভবত বাবারই পছন্দ ছিল। তো এটা হচ্ছে আশাপূর্ণা দেবীর রচনাবলীর পার্ট নাম্বার 1, মানে একদম প্রথম পর্বটা। আমি রিসেন্টলি 5 নম্বর পার্টটাও পেয়েছি, মানে আমাদের সংগ্রহে এসছে। তো যাই হোক, এটা আমার কাছে একটা অনেক বড় স্মৃতি এবং ভীষণ ভালো লাগার একটা জায়গা, কারণ আমি এই মুহূর্তে ভীষণভাবে আশাপূর্ণা দেবীর লেখা পড়ছি, এবং যখন দেখলাম, মানে জানতাম এই বইটা আছে এবং আমার সবসময় পড়তে ইচ্ছে করতো, কিন্তু পারিনি পড়তে আগে, কিন্তু এখন আমার খুব মজা লাগছে ভেবে যে এটা আমি পড়বো, সবসময় মনে হচ্ছে কবে ধরবো। যাই হোক, ধরে হয়তো ফেলবো একটা টাইমে। এবং প্রথম উপন্যাসটা আমার মনেও আছে কিছুটা, আমি পড়েছিলাম, ভালো লেগেছিলো। তো যাই হোক, এটা একটা খুব ভালো লাগার জায়গা। খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এখন এই খণ্ডগুলোর দাম যা হয়েছে সবাই জানে, মানে 1200, 900, 700 এরকম, সেখানে এই বইটা তখন নিয়েছিল 200 টাকা।
না, আমি ভুল বললাম, 180 টাকা নিয়েছিল। এবং এই বইটা এখন তো মানে অনেক কিছু সেগমেন্ট হয় না, উপন্যাস, ছোটো গল্প, প্রবন্ধ, এরকম অনেক সেগমেন্ট থাকে। তো এইটা কিন্তু উপন্যাসেরই সেট, মানে প্রথম যে বইটা, প্রথম পার্টটাতে কিন্তু ওনার উপন্যাসই আছে। সেই অনুযায়ী বইটার দাম 900 টাকা হওয়ার কথা, মানে সব থেকে যেটা হায়েস্ট আশাপূর্ণা দেবীর রচনাবলীর প্রাইস এখন চলছে আমি যতদূর জানি 900। একটা মনে হয় 1000 টাকার আছে। তো সেগুলো তার মানে তাতে উপন্যাস বেশি থাকে। তো এবার সেই অনুযায়ী এটা 900 বা 1000 হওয়ার কথা। কিন্তু যখন এটা নেওয়া হয়েছিল তখন এটার দাম ছিল 180 টাকা। এতে যে উপন্যাসগুলো আছে, বলয়গ্রাস, যোগবিয়োগ, নির্জন পৃথিবী, ছাড়পত্র, প্রথম লগ্ন, সমুদ্র নীল, আকাশ নীল, উত্তরলিপি, তিন ছন্দ, মুখর রাত্রি, কিছু লেখা আছে। আশাপূর্ণা দেবী একটি স্মরণীয় জীবন, প্রতিভাময়ী আশাপূর্ণা, অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ভূমিকা লিখেছেন পবিত্র সরকার। তো এই এরপরের বই গল্প সমগ্র, নবনীতা দেবসেনের লেখা। এটাও দেজেরই একটা বই। দাম লেখা আছে 120 টাকা। এই হলো সূচিপত্র। মাসিও হুলোর হলিডে, প্রজেক্ট চর্মজটিকা, প্রাণবিন্দুবাবুর খরগোশ, ডক্টর দেবসেনের বিদেশ যাত্রা, অলৌকিক রত্নভস্য এবং নন্দকাকু, অপারেশন ম্যাটারহর্ন, গদাধরপুর উইমেন্স কলেজ, মিরাক্লো, জোভান সুজুকি, এক্সপেন্স অ্যাকাউন্ট, খেসারত, চোখ, সুটকেস, জগমোহন বাবুর জগৎ, পরীক্ষা, জীবে দয়া, ভালোবাসা কারে কয়, হাওয়াই হিন্দ টাংরি কাবাব, দাদামণির আংটি, সেদিন দুজনে, চক্রবর্তী রাজশেখর, HOD HS, চোদ্ধরা, মহানায়ক সুরজিৎ দা, ভালোবাসা কারে কয়। পরের বই হচ্ছে তিলোত্তমা মজুমদারের প্রহান। এটা আনন্দর বই। দাম হচ্ছে 200 টাকা। ভিতরে একটা খুব বড় ব্লার্ব আছে, এখানে যেটা আছে সেটাই বলছি। সুজয় বন্দ্যোপাধ্যায় এমন এক ব্যক্তি যাকে পাপ স্পর্শ করে নাই। তার রং তুলি ধরা যে হাত একদিন ক্যানভাসকে জীবন বলে জেনেছিল, সেই হাতই ঘটিয়েছে একের পর এক মৃত্যু। সত্যি কি প্রয়োজন ছিল এইসব হত্যা? এমনিভাবেই জীবনের এক অচিন্তনীয় মুহূর্তের মুখোমুখি হন সুজয়, যখন তার আত্মজা স্ত্রী তাকেই কামনা করে। এই যন্ত্রণাদায়ক মুহূর্তে কি করবেন সুজয়? মানব চরিত্রের রন্ধ্রপথ ঘুরে পাপের অস্থি ও নাস্তির সিদ্ধান্ত নেবার খোঁজ তিলোত্তমা মজুমদারের এই নবতম উপন্যাস। দেবতোষ দাস আমার খুব প্রিয় একজন লেখক, এবং আমি চেষ্টা করি ওনার সব লেখা পড়তে। আমার কাছে মোটামুটি ওনার সব বই আছে, কিন্তু সব লেখা আমার পড়া হয়নি এখনও। তো এটাও সেই রকমই একটা বই, যখন আমি বিন্দু বিসর্গ পড়েছিলাম সেই সময়কারই কালেকশন ছিল। এটা পত্রভারতী থেকেই বেরিয়েছিল, আমি জানি না এখনও বেরোয় কি না, আমি দেখিনি তারপরে আর এটা নিয়ে কিছু। তো এটা ছিল দেশভাগ নিয়েই লেখা একটি বই, দেবতোষ দাসের বিয়োগ পর্ব। তো এই একটা বই। এই বইটির দাম 220 টাকা। বইটির ব্লার্বে যেটা আছে, 31শে জানুয়ারি 1948, গান্ধী হত্যার পরদিন তৎকালীন পূর্ব পাকিস্তানের ফেনী, কয়েক মাস আগে নোয়াখালী শহরে ঘটে গেছে নৃশংস দাঙ্গা ও গণহত্যা। সে যাত্রায় ফেনী রেহাই পেলেও আশঙ্কার কালো মেঘ ঝুলে আছে আকাশে। ফেনীর মধুপুর গ্রামের তালুকদার ও ব্যবসায়ী মুরলীধর দাসের পরিবার শুধু নয়, পূর্ব পাকিস্তানের সমস্ত সংখ্যালঘু পরিবারের বুকের মধ্যে আতঙ্ক দোলাচল, ভবিষ্যৎ অনির্দিষ্ট। নিজের দেশ, মাটি, বাতাস, আকাশ সব কি দ্রুত বদলে যাচ্ছে? আর কি থাকা যাবে আপন ভিটায়? তারপর আলো ছায়ার ভরা মর্মস্পর্শী দীর্ঘ আখ্যানে লেখক তুলে ধরেছেন দেশভাগ ও তার 10 বছর পরে খণ্ডিত উপমহাদেশের বাস্তব পরিস্থিতি, তৎকালীন রাষ্ট্রনীতি, লক্ষ লক্ষ ভয়ার্ত মানুষের অসহায়তা, যন্ত্রণা বহুমাত্রিক রেখায়।
বিয়োগ পর্ব দেশভাগ সাহিত্যের মাঝে ব্যতিক্রমী উপন্যাস শুধু নয়, স্মৃতিমেদুর এক দলিল। এর পরের বই হলো জলের ওপর পানি, স্বপ্নময় চক্রবর্তী, সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস 2023-এর। এটা পুরনো বইয়ের জায়গা থেকেই কোথাও সংগ্রহ করা হয়েছিল। এই বইটার দাম লেখা আছে 600 টাকা, সেটাকে কেটে আবার 750 করা আছে। এখানে যেটা লেখা আছে বলছি, আমাদের উপমহাদেশের জীবন এলোমেলো করে দেওয়া দেশভাগ এবং পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন প্রক্রিয়ায় প্রেক্ষিতে লেখা এই উপন্যাসে এসেছে কলোনি জীবনের নিবিষ্ট পদচিত্রাবলী। একজন সমাজবিজ্ঞানীর দৃষ্টিতে লেখক দেখেছেন এবং দেখিয়েছেন জিজিবিষার বহুমুখী প্রবাহ। এই উপন্যাসে বিশদে এবং বিষাদে বর্ণিত হয়েছে বাংলার নাথ সম্প্রদায়ের ব্যথা, নমশূদ্রদের ব্যথা এবং বিহারের ভূমিচ্যুত মুসলমান উদ্বাস্তুদের কথাও যথেষ্ট গুরুত্ব পেয়েছে। এই ধারা বিবরণীমূলক কথকতার পরতে পরতে বিছানো রয়েছে ইতিহাস, দর্শন, ধর্মতত্ত্ব। ধর্মের বাহিরের আবরণের কূটকেন্দ্রায়িত অপ্রমময় অপ্রীতির সযত্ন অনুসন্ধান করেছেন লেখক। প্রবহমান কাহিনী উপকাহিনীর ভিতরে দক্ষ নৈপুণ্যে বুনেছেন অনেক অজানা তথ্য। স্বপ্নময় চক্রবর্তীর অন্যান্য অনেক উপন্যাসের মতোই এটিও তন্নিষ্ঠ গবেষণার ফসল। তবে লেখকের মতে এটি শেষ পর্যন্ত একটি প্রেমের উপন্যাস। আমাদের বিশ্বাস বাংলা সাহিত্যে এটি একটি অবশ্যপাঠ্য উপন্যাস হয়ে উঠবে। এটাও দেজেরই বই। তো এই ছিল আজকে আমার মুড অ্যান্ড বুকস এই সেগমেন্টের শেষ বই। আশা করব সবার এই সেগমেন্টটি ভালো লাগবে, যদি কেউ দেখে তো। আর নাহলে আমার তো খুবই পছন্দের হয়ে থেকে যাবে সমস্ত বইগুলো এখানে, এটাই আমার ভীষণ ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, আবার কথা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।